স্বপন কর্মকার তো খুনের ভয় দেখিয়ে খুনের চেষ্টা করে এই রাধাকৃষ্ণ ফ্রেঞ্চি ওয়াচটাকে আধা করে মিরু ওয়াচ করে নিল। তারপর রবি কর্মকার ওই দোকানটার মধ্যে বসে কত টাকা যৌতুক দাবি দেয় ওদের মধ্যে ওই বিষয়টা নিয়ে সম্পূর্ণ সবাইকে বলে। বিয়ের 15 দিন পর যখন স্বপন দোকানটা নেয়, নেওয়ার পর ও আধা মাল নেয়, দোকানের শোকেস টোকেস যা যা ছিল সম্পূর্ণ দিলীপ কর্মকারের থেকে নিয়ে নেয়। তারপর দোকানের নাম লেখে, দোকানের নাম ছিল রাধা ফেন্সি ওয়াচ। সেই দোকানটাকে আধা করে নেওয়ার পর দোকানের নাম বসায় মিলু ওয়াচ। ওর বোন নাম মিঠু রাহারায় বাড়ির। আপনারা তো সকলে চেনেন, বরপাটা রোডবাসী। রাহারায় পরিবারের সম্পূর্ণ ঘটনা আপনারা সবাই জানেন, আমার থেকে ভালো করে জানেন কিন্তু তাদের হিস্টোরি। সেই পরিবারের মেয়ে এই পরিবারে আসছে কিভাবে জানেন? প্রেম করে আসে। আগে তার হাজবেন্ডকে দিয়ে দোকান নেওয়ায়, দোকান কার সেটা দেখার দরকার নাই, কিন্তু দোকান দিলীপ কর্মকারের ভাইয়ের সম্পত্তি ভাগ করার কথা মিঠু রাহারায় আগের থেকে বিয়ে হওয়ার আগের থেকেই তার হাজবেন্ডকে দিয়ে করিয়ে নেয়, আধা করিয়ে নেয়। আচ্ছা, দোকানের নাম মিলু ওয়াচ বসায়। তো স্বপন আমাকে এসে বলতেছে, আমি একদিন ঘরে বসে আছি, আমার দরজা দিয়ে থাকতাম, তো জানলা খোলা ছিল, জানলা দিয়ে হাত দিয়ে আমাকে বলে, আমাকে কোনোদিন বৌদি ডাকে নাই, কোনোদিন নাই, এই পর্যন্ত একবারও আমার মুখে বৌদি ডাক শুনি নাই। ঠিক আছে, ভাইয়ের বউ, বড় ভাইয়ের বউ হিসাবে যে সম্মান করা, একটা শ্রদ্ধা ভক্তি কিচ্ছু ছিল না স্বপনের। একদম ডাকাতের থেকেও বহুত খারাপ। ডাকাত না হলে কেউ সাপল আনতে পারে একটা নারীর উপরে? ডাকাত যদি না হতো, ও ও ওর মাঠ থেকে জন্ম নেওয়া একটা পুরুষ বলে তো, অতি পুরুষ নাকি? এই পৃথিবীতে পুরুষ যদি আছে, আমার চোখে তো একজনই, স্বয়ং পরম কৃষ্ণ, নারায়ণ, শিব, এরাই পুরুষ। বাকি সবাই, আপনারা তো সবাই পুরুষের রূপ নিয়ে আছেন, কেউ তো আর বলতে পারবেন না আপনারা সবাই সকলে কি, আপনারা সবাই জানেনই পুরুষ বলতে এই পৃথিবীতে একজনই, পরমেশ্বর। তো নিজেকে পুরুষ ভাবে, কিন্তু ভাইয়ের সম্পত্তির উপরে ডিপেন্ডেন্ট। ভাইয়ের সম্পত্তিটা কার সেটা কিন্তু দেখার দরকার নেই। তার ভাইয়ের সম্পত্তি আধা করে নিয়ে তার ভাইয়ের সম্পত্তির মধ্যে তার বউকে বসাতে লাগবে, আর ও শ্বশুর বাড়িতে পুরুষোত্তম হবে। শ্বশুর শাশুড়ির সামনে, দুই সুমন্দি শালার সামনে, শ্বশুর বাড়ির সবার সামনে ওর পুরুষোত্তম হতে হবে, পুরুষোত্তম। তো যাই হোক, আমাকে এসে বলে, আমি তখন সিটি চ্যানেল দেখছিলাম বরপাটা রোডে, আমার খুব ভালো লাগতো, খুব ধার্মিক গান দিত। তো আমাকে বলে, কোন চ্যানেল দেখতেছো? আমি বললাম কি? বলে কোন চ্যানেল দেখতেছো? আমি বললাম সিটি চ্যানেল। বলে দেখো দোকানের নামটা দেখো। আমি বললাম কি নাম? আমার বোন নাম মিঠু রাহারায়, আমরা দুজনে মিলে বসে যুক্তি বুদ্ধি করে দোকানের নাম মিলু ওয়াচ দিলাম। তো আমার বোন তো নাম মিঠু, সবার মিঠু তো দোকানের নাম দেওয়া যাবে না, তাই দুজনে মিলে বসে বুদ্ধি টুদ্ধি করে মিলু রাখলাম, মিলু ওয়াচ। তাহলে বোন নামটাই হয়ে গেল। আর আমি রাত্রে মিলু করে ডাকবো, পাস আমার বউ জানা নিবে যে দোকানের নাম মিলু ওয়াচ। দোকানটা কিন্তু স্বপন তোর নেই, তোর না কিন্তু, আমাকে কিন্তু দিলীপ কর্মকার সব বলছে। দোকান দিলীপ কর্মকারের ছেলের নামে আছে, দিলীপ কর্মকারের ছেলের হিসাবে আছে কিন্তু দোকান। দিলীপ কর্মকার কিন্তু এই কথাটা আমাকে বলে দিছে। তুই কোন হিসাবে তার সম্পত্তি নিলি রে? তোর একটু বুকে ভয় লাগলো না? তোর বুকে কি বুকটা কাঁপলো না? জানিস, তুই তো এত শিক্ষিত। স্বামী বিবেকানন্দ কি বলছিল? যে যার অধিকারের সম্পত্তি সে অবশ্যই পাবে। হ্যাঁ, আমিও জানি অধিকারের সম্পত্তি কেউ নিয়ে বেশি দিন সুখে থাকতে পারে না, কিন্তু তথাপি তোর কপালটা বহুত ভালো যে তুই এখনো সুখে আছিস, বহুত সুখে আছিস তুই, তোর বউ আর তোর ছেলে মেয়েকে নিয়ে। কিন্তু বেশি দিন সুখ কিন্তু সবার থাকে না, মিথ্যা সুখ। পরের সম্পত্তির উপরে লোভ রাখলে পরমেশ্বরও কিন্তু তাকে ভালোবাসে না। আজকে হয়তো তোর জীবনে আলো আছে, কালকে যে সেই অন্ধকার, যে অন্ধকারে তোরা আমাকে ঢুকিয়েছিস না, সেই অন্ধকারটা যে তোদের জীবনে আসবে না, সেটা কি একবার জানিস? যেহেতু তুই গুরুদেবকেও অনেক অপমান করছিস, একটা বাচ্চা শিশুকে বাড়ির থেকে বের করে দিয়েছিস, হ্যাঁ, তোরই তো হাত বেশি ছিল। তারপরে তুই যেটা বলছিস, তোর বউ, তোর দুই ভাইয়ের বউ, তোর দিদিরা, তোর জামাই বাবুরা, তোর বোন জামাইরা সেটাই করেছে। তোর পাড়ার লোকের, তোর পরিবেশের লোকেরা সবাই কিন্তু তোর কথাটাই শুনছে। কিন্তু জানিস কি, বাবারও বাবা থাকে। তুই যদি বাবা, তোর উপরেও কিন্তু বাবা আছে, পরমেশ্বর। সে কিন্তু সবার বাবা, সে সব চোখে দেখছে কিন্তু।
তো ভাবিস দোকানটা এইভাবে নেয়, আর নিজের বোন নাম মিঠু, তো দোকানের নাম মিলু ওয়াজ দিল। খুব খুব সুখে আছিস তাই না? থাক সুখে, সুখ বাড়াবে। এই দোকানটা নিয়ে আরো কোনো ঘটনা আছে কেউ রবি কর্মকারী করছে এই বিষয়টা? তারপর আধা দোকান দিয়ে দেওয়ার পর দিয়ে দিল স্বপন কর্মকারকে। বিয়ের 1 বছরের ভিতরে বড় ভাইয়ের দোকান, রবি কর্মকার, দিলীপ কর্মকারের বড় ভাইয়ের দোকানটা ভাঙা দেয়। তো শ্রীকৃষ্ণ ছিল, সে মার্কেট ভালো করে বানাবে, বিল্ডিং বানাবে, তো দোকান নেওয়ার আর ক্ষমতা নেই, তাই ভাইয়ের দোকানের মধ্যে গিয়ে উঠলো, দিলীপ কর্মকারের দোকানে গিয়ে উঠলো। এভাবে ওঠার পর 3-4 বছর রীতিমতো খাওয়া দাওয়া, বাপরে বাপ, একবেলা ডিম, একবেলা মাছ, দুপুরে মাছ, সকালে ডিম, রাত্রে মাংস, আর দুপুরের মাছ দিলীপ কর্মকার প্রতিদিন এনে দিত। 5 বছর দিয়েছে, ওজন করে, যেটা সবচেয়ে বড় মাছ সেটা বড় ভাইয়ের ঘরে, আর যেটা ছোট মাছ সেটা নিজের ঘরে আনতো। হ্যাঁ, আর প্রতিদিন ইলিশ মাছ, খুব খারাপ লাগতো, প্রত্যেকদিন ইলিশ মাছ আনতো, আর এনে বড় ভাইয়ের বোর সামনে ইলিশ মাছ প্রতিদিন দিত। তো একবেলা ডিম, একবেলা মাছ, একবেলা মাংস যে নাকি খায় প্রতিদিন, একবেলা তো নিরামিষ খায় না, নিরামিষ ওকে দেখে না। তো এইভাবে খেতে খেতে দোকানে যে কটা মাল ছিল সম্পূর্ণ শেষ করে দেয়, দোকান একদম খালি। এখন সংসার চলে না, আমার ছেলে হলো, বিয়ের 3 বছর পর আমার ছেলে হলো, তো এখন আমার ছেলের খাওয়া এনে দেয় না। তার বড় ভাইয়ের ঘরে দিলীপ কর্মকার সব সময় খরচাপাতি এনে দিত, গ্যাস লাগে গ্যাস এনে দেয়, এটা লাগে যেটা লাগে, আর নিজের সংসারও আলাদা আর বড় ভাইয়ের সংসারও আলাদা। বিলাসীপাড়া একটা দিদি ছিল, ওনার মালতী কর্মকার, তার ফ্যামিলি, তার হাজবেন্ড নাই, সেই ফ্যামিলিও দিলীপ কর্মকার দোকান থেকে চালাতো, টাকা পয়সা পাঠিয়ে দিত গাড়িতে। তো এইভাবে করতে করতে দোকানে যত মাল ছিল সব শেষ। 4-5 লাখ টাকার মাল দোকানে ছিল, সব দামি দামি ঘুড়ি। তারপর দোকানে ওনার বড় ভাই বলে, আমি বললাম দিলীপ কর্মকারকে যে এইভাবে কতদিন চলবে, আর আমার ছেলে হলো, কিছু খাওয়া দাওয়ার জিনিস ওকে আয়না দেওয়া হয় না, ওর তো বহুত কষ্ট হইতেছে, এইভাবে আমাকে একদিন এই সমস্ত বললেই আমাকে মারধর করে, বুকে পিঠে আমাকে লাথি, প্রচন্ড মারধর করতো, আর সবাই সহায়তা করতো বাড়িতে, হ্যাঁ মার, আরো মার দে এরকম বলতো। তারপর কি বলে, বিয়ের যাই হোক, একদিন দিলীপ কর্মকার ভাবে যে হ্যাঁ বলাটা উচিত। তো তার আগে আমার ছেলে খাওয়া দাওয়া এনে দিত না, তো আমি ওকে খাওয়া দাওয়া দিতে পারছি না, আমাকে যত্নতি করে না, আমার ছেলেকে কিভাবে খাওয়া দিবে তাহলে? তো আমি আমার মেজদাকে ফোন করে বলি, আমার মেজদার নাম প্রভাত কর্মকার, ওকে ফোন করে বলি দুপুর বেলায় যে মেজদা কেমন আছিস? বলে ভালো। আমি বললাম ভাত খেয়েছিস? বলে হ্যাঁ। বলে বল তুই কেমন আছিস? আমি বললাম যে আমার শুভদীপের খাওয়া টাওয়া এনে দেয় না, ওকে আমি কিচ্ছু খাওয়া দিতে পারি নাই। ও এই কথা শুনে মনে হয় আকাশ থেকে পড়ে গেল, বলে বলিস কি তুই, এই বাচ্চা ছেলের খাওয়া এনে দেয় না, এটা কেমন ধরনের কথা? পরের দিনই আমাকে নিয়ে ওদের বাড়িতে যায়, যাওয়ার পর 2 মাস রাখে। আর তার আগে ওদের বাড়িতে একটা ঝগড়া হয়, ভাই বলে, রবি কর্মকার বলে তোকে যে খাওয়া করে ঋণ ধার করে মানুষ করছিস, সেই ঋণের টাকা দে। তখন দিলীপ কর্মকার বলে কত টাকা? বলে যা দোকানে যা, আমি বলতেছি, আসতেছি, দোকানে বলবো। তো ওদের মিটিং গুলা আরতি যেখানে থাকে সেখানে করতো, আর দোকানে করতো, আমার সামনে না। ওরা যেটাই মিটিং করতো সব লুকিয়ে করতো, আমার সামনে না। তো এরকম বলে। তারপর আমি তো গরিপুরে আমার বাবার বাড়িতে আসি, বলে যে কি হলো, দাদাদের কাছে ফোন করার পর দাদা বলে কি হলো, ওর খাওয়া দাওয়া কেন আনে দাও না? বলে ঋণ ধারের টাকা শোধ করতে লাগবে। কয় কত? যে প্রথম দাবি দেয় 1 লাখ টাকা, রবি কর্মকার বিয়ের পর 1 লাখ টাকা দাবি। তো আমার মা বললো যে ঠিক আছে, যদি অভাবে পড়ছে অভাবের টাকাটা দিয়ে দেওয়া উচিত, কিন্তু আমি তো জানি যে রবি কর্মকার আমার সামনেই ঝগড়া করে বলছে যে তোকে যে খাওয়া করে ঋণ ধার করে মানুষ করছিস, এই ঋণের টাকাটা দে। তো ঋণের টাকাটা আমার দাদা আর জামাইবাবু এসে কিন্তু দেয় আমার মার কথায়, আমার কথায়, আমার দিদির কথায়,
আর সেই টাকাটা সম্পূর্ণ পে করছে আমার মেজদা প্রভাত কর্মকার। প্রভাত কর্মকার আর স্বপন কর্মকার দুজনে যুক্তি বুদ্ধি করে 1 লাখ টাকা এদের হাতে এনে দেয়, আর রবি কর্মকারের সিগনেচার নেয় যে এই দোকান থেকে আপনি নামেন, আর কোনোদিন এই দোকানে আসবেন না। তো যাই হোক, এইভাবে রবি কর্মকারকে দোকান থেকে নামায়, কিন্তু আর বাকি আধাটার মধ্যে স্বপন থাকে। তো সম্পূর্ণ ঋণ ধার করে খাওয়া মানুষ করলো, তাহলে কিন্তু ওরা ওদের ভাইকে আমাদের বাড়িতে বিক্রি করলো। এমন কোন পরিবার আছে যে ছেলে জিতেন্দ্র কর্মকারের ছেলে দিলীপ কর্মকার, তোরাও তো ছেলে, সেও ছেলে, তোরা যদি তার টাকায় খাওয়া দাওয়া করে মানুষ হইছিস, দিলীপ কর্মকার কোথার থেকে আসছে? আর রবি কর্মকার এই কথাটা কেন বললো যে তোকে ঋণ ধার করে খাওয়া করে মানুষ করছিস, সেই ঋণের টাকাটা দে, তোরাও মানুষ হয়েছিস, সেও মানুষ হয়েছে, বাবার টাকায় মানুষ হয়েছে, তারপর তুই কেন এই কথাটা বলছিস? কারণ তার টাকার লোভ, তার টাকা লাগে। তো 1 লাখ টাকার দাবি দেয়, 1 লাখ টাকা রবি কর্মকার হাতে নেয়। এইভাবে দোকানটা যাই হোক সম্পূর্ণ হলো আর কি। এই দোকানে কিছু আপনি মাত্র বললেন যে স্বপন কর্মকার আর প্রভাত কর্মকার এসে রবি কর্মকারকে টাকাটা দেয়, আর এই স্বপন এখানে আরেকটা আধা সাইড করতেছে। এই স্বপন কর্মকার আর প্রভাত কর্মকারের এই বিষয়টা আপনি ভালো মতো বলেছেন। আচ্ছা, সরি, হ্যাঁ, মাফ করবেন। স্বপন কর্মকার দুই পরিবারের দুইটা, দিলীপ কর্মকারের ভাই স্বপন কর্মকার জিতেন্দ্র রায় কর্মকারের ছেলে, ছোট ছেলে। আর আরেকটা যেটা স্বপন কর্মকার, সে প্রভাত কর্মকারের সাথে যার কথা বললাম, সে আমার দাদা লক্ষ্মীরানী কর্মকারের আর নিরঞ্জন কর্মকারের বড় পুত্র, আমার বড় দাদা। আর স্বপন কর্মকার আর প্রভাত কর্মকার, যখন আমি ওদের কথা বলবো তখন প্রভাত কর্মকার আর স্বপন কর্মকার আমার দাদা, আর যখন দিলীপ কর্মকার আর স্বপন কর্মকার বলবো তখন দিলীপ কর্মকারের ভাই স্বপন কর্মকার। আচ্ছা, তারপর এই পরিবার তাও প্রায় কতবার যৌতুকের দাবি দিছে? আর আপনি যেটা বিবাহে স্ত্রী ধন পেয়েছিলেন, তার মানে উপহারে হোক বা আপনার পরিবার থেকে দেওয়া হোক, সেই স্ত্রী ধনগুলো এরা কি কি ভাবে চুরি করে নেয় বা দখল দেওয়া নেয়, এই বিষয়টা বলেন। আমাদের বিয়েতে দাদা মেজদা বক্স খাট, গডরেজ, শোকেস, ফুল ফার্নিচার আর কি, ফুল ফার্নিচার দেয়, টিভি দেয় বড়, আর গডরেজ কোম্পানির গডরেজ দিয়েছে, ফুল ফার্নিচার দিয়েছে, সোফা দিয়েছে, যাই হোক। আর বাসন প্রচুর, কাঁসা পিতলের বাসন 6-7টা, বড় বড় বস্তা 6-7টা দিয়েছে প্রেজেন্টেশন। আর যৌতুক, যৌতুক কি বলবো, বিয়ের পরের থেকে এই পর্যন্ত যৌতুকের দাবি চলছে, কারণ 1 লাখ টাকা তো ডিমান্ড করে নিল। তারপর দিলীপ কর্মকার আরো হাওলাত নিয়ে আসে, আমার দাদারা যেভাবে হোক লোন টোন তুলে হলেও আমার মেজদা দেয়, আর যতখানি টাকা পয়সা দিচ্ছে আমার মেজদা নিজের সবকিছু দিয়েও আমাকে, আমার ছেলেকে, দুজনকেই বাঁচিয়ে রাখছে আর কি। আমি যদি বেঁচে আছি, আমার ছেলেটাকে যদি বাঁচিয়ে রাখতে পারছি একমাত্র আমার মেজদার জন্য। আমার মেজদার নাম প্রভাত কর্মকার, আর সহায়তা বাকি সবাই করছে। তো এই ব্যাপারে আমি মেজদার কথাটাই বেশি বলবো, কারণ মেজদারই হাত বেশি ছিল আমাদেরকে সুস্থ রাখার, বাঁচিয়ে রাখার জন্য। দাদাও বড়দাও বহুত করেছে, দুজনের বিজনেস একটাই, ফলের বিজনেস করে আমার দাদারা। এই পর্যন্ত আমি ওদের টাকাতেই খেয়ে পড়ে বেঁচে আছি, যৌতুকের দাবি আর কি বলবো। যারা নাকি প্রথম থেকে এই পর্যন্ত সংসার যাদের উপরে চলতেছে, নামে হে খালি দিলীপ কর্মকারের সঙ্গে বিয়ে হলো, বাকিতে সংসার সম্পূর্ণ আমার দাদাদের উপরে চলতেছে। এই পরিবারের একটা টাকা আমি খাই নাই, এই পরিবারের একটা টাকা আমার ছেলে খায় নাই। এমনকি আমি এদের, আমার কিন্তু দিলীপ কর্মকারের অনেক ভাই, এদের সন্তানের কথা কি বলবো, আর জিতেন্দ্রের সন্তানের কথা কি বলবো। জানেন কয়টা সন্তান আপনারা? সঠিকভাবে তো মনে হয় তাও জানেন না। জিতেন্দ্রের 5টা মেয়ে। আচ্ছা, জিতেন্দ্রকে, শ্বশুরকে কেন জিতেন্দ্র জিতেন্দ্র বলতেছি সেটারও কিন্তু বড় রহস্য লুকিয়ে আছে। আমি বলছি না, প্রত্যেক একটা জিনিস সম্পূর্ণ বলবো। আচ্ছা,
আচ্ছা এবার বলি, যারা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আমাকে আমার ছেলেকে, যারা আমাকে বোন হিসাবে মেনে নিতে পারে নাই, সর্বপ্রথম তাকে কেন শ্বশুর বলে আমি মানবো, তাই না? আর যারা আমাকে আমার ছেলেটাকে ওই বাড়ির সন্তান হিসেবে মানতে পারে নাই, দিলীপ কর্মকারের সন্তান হিসেবে ওই বাড়িতে রাখার বা ওদের ভালোবাসার স্নেহ মমতা মায়া ওদের কিচ্ছু ওরা যখন আমার ছেলেকে দেয় নাই, বাড়ির বাইরে আছে আমার ছেলে। আচ্ছা রামচন্দ্র 14 বছর বনবাস করে, তারপর কিন্তু সে তার বাবার গৃহস্থানে ফিরে আসে, সেখানে সে রাজা ছিল, রাজা রামচন্দ্র। সবাই জানেন যে রাজা রামচন্দ্র 14 মাস বনবাসের পর সে তার বাবার গৃহস্থানেই ছিল রাজা রামচন্দ্র হয়ে। আর আমার ছেলের আজকে 19 বছর হয়ে গেল, এরা কিন্তু আমার ছেলেকে কেউ বাড়িতে নিয়ে যায়নি, দিলীপ কর্মকারের সম্পত্তির এরা কেউ নিয়ে যায়নি, কিন্তু এখনো কিন্তু চিঠাপত্রে সবকিছুতে দিলীপ কর্মকারের নাম আছে, আমি দেখাতে পারবো। আর যদি আর সেই মাটিতে কি আছে জানেন? মঙ্গল কর্মকারের মেয়ের জামাই সেই মাটিতে আছে। সেই ঘর বাড়িতে যে ঘর বাড়ি দিলীপ কর্মকারের টাকায় বা তার ছেলের সম্পত্তি যদি হয়ে থাকে, তার ছেলের সম্পত্তির টাকায় ওরা কিন্তু এখনো কিন্তু খায় ঘরে থাকতেছে। আর ছেলে দিলীপ কর্মকারের ছেলে বাইরে বাড়ি ঘুরতেছে, বনবাসের মতো বাইরে বাড়ি ঘুরে মানুষের বাড়ি বাড়িতে আমরা আসি। কত সুন্দর পরিবার, তাই না? আর ওরা দুধে দেওয়া তুলসী পাতা, ওদের মতো দুধে দেওয়া তুলসী পাতা কিন্তু আর দুনিয়াতে নাই। কর্মকার পরিবার ভাসুর কিন্তু অনেক, টাকা তো জ্যাঠা তো ভাসুর অনেক, খাওয়ার জন্য হা করে থাকে কোন সময় এই পরিবারে কোন প্রোগ্রাম হবো, সবাই যায় না খেতে পারবো আমার ছেলের টাকায়। ওই তোদের সম্পত্তির কথা দিলীপ কর্মকার সম্পূর্ণ আমাকে বলছে, রিসেন্টলি বলছে, 6 মাস হলো। কিন্তু তোরা এটা ভালোভাবে মাথায় রাখবি, তোদের সম্পত্তি না নিচি না নিব না থাকছি না থাকবো, তোদের সম্পত্তির উপরে তোরাই আসিস, আমরা নাই। কিন্তু আমি আমার ছেলেকে নিয়ে তোদের সম্পত্তির উপরে নাই। আর এটা মাথায় রাখবি ভালো করে, তোদের সম্পত্তিতে তোরাই থাকবি, আমরা থাকবো না, আমাদের প্রয়োজন নাই। কিন্তু তোরা যেটা করছিস সম্পূর্ণ উচিত ভাবে সেই শাস্তি তোরা মাথায় নিবি, তারপর আমি ছাড়বো। তোদের সম্পত্তি তোদেরই থাকবে, তোর বাবার সম্পত্তি তোদেরই থাকবে। আচ্ছা এটা বলতো, দিলীপ কর্মকার ছেলেকে কেন সম্পত্তি দিয়েছে তার দাদু? কেন? তার ছেলে কে যে তোর বাবার সম্পত্তি সম্পূর্ণ আমার ছেলেকে দিল? ছেলে দিলীপ কর্মকারের ছেলের হিসাবে সম্পত্তি রাখছে। হ্যাঁ, এটা বলতে লাগবে তোদের যে দিলীপ কর্মকারের ছেলে কে। আর যেটা গোপনীয় কথা আছে সেটাও কিন্তু সবার সামনে আমি আনবো। আর একটা কথা মাথায় রাখিস, আমি যে সমস্ত কথা বলতেছি এগুলো কিন্তু একটাও মিথ্যা না, মাথায় রাখবি ভালো করে। হ্যাঁ, আমি যখন তোদের বাড়িতে আসছিলাম আর তোরা যখন আমাকে বিয়ে করাতে দিলীপ কর্মকারের সঙ্গে আমাদের বাড়িতে গেছিলি গরিপুরে, তোরা যে ভিডিও ক্যামেরা নিয়ে গেছিলি আমার মুখের সামনে ধরছিলি ভিডিও ক্যামেরাটা, মাথায় রাখবি ভালো করে যে আমি আসার আগেই তোদের বাড়িতে সিসি ক্যামেরা বসে গেছে। এই পর্যন্ত কিন্তু তোদের বাড়িতে সিসি ক্যামেরা চলছে, তোদের প্রত্যেক একটা জিনিস কিন্তু সিসি ক্যামেরাতে রেকর্ডিং রয়েছে, সময় মতো ঠিক বের করে দিবে। যে তোদের কাছে গেছিল সে কিন্তু আমার কাছেও আসছিল, রিসেন্টলি 6 মাস হলো আসছিল। হ্যাঁ, আর সে আবার আসবে, সময় হতেই সে আবার আসবে। সে তোদেরকেও বলবে, সম্পূর্ণ বরপাটা রোডের লোককে বলবে রহস্য কি, কেন সম্পত্তি দিয়েছে, আর তোরা কেন আমাদেরকে জ্বালিয়েছিস, কেন বের করে দিলি, সম্পূর্ণ সে বলবে। সিসি ক্যামেরা যেদিন বার করবে না সেদিন বুঝতে পারবি যে তোরা মিথ্যাবাদী না সত্য, তোরা বুঝতে পারবি সেদিন। আর এই বরপাটা রোডের লোকও বুঝতে পারবে, বুঝছিস? আপনাকে বা আপনার সন্তানকে এরা প্রথম কি ভাবে আর কি কথায় ওরা আগুন দিয়ে পুড়িয়ে মারার কথা বলে? যখন আমার ছেলের জন্ম নেয়, 8 মাস বয়স, মুখে অন্নপ্রাশন দেওয়ার কথা আমি আমার হাজবেন্ডকে বলছিলাম। আমার হাজবেন্ড বলছে যে না, অন্নপ্রাশন দেওয়া যাবে না। আমি বললাম কেন? না, মুখে রাধা কৃষ্ণের প্রসাদ দিয়ে রাখতে লাগবে। আমি ঠিক আছে হবে।
ও যা যা বলতো আমি তাই তাই মেনে নিতাম। আমার কোনো দাবি ছিল না যে না এটা করতেই লাগবে, না এটা এনে দিতেই লাগবে, না এটা হতেই লাগবে, এরকম কোনো দাবি ছিল না। কারণ আমি যদি দাবি দিতে যাই দিলীপ কর্মকার আমাকে বুকে পিঠে লাথাইতে লাথাইতে শেষ করবে, এই আমার একটা ভয়। আর যাই হোক মুখে পোশাকটা দেয় না। তো 11 মাস বয়স যখন, তখন একদিন বিলাসীপাড়ার দিদি তার মালতী মালতী কর্মকার তার ছেলে মেয়েকে নিয়ে বাড়িতে তার বাবার ঘরে আসে। তো আমার ছেলেকেও দেখে নাই, আর আমার বিয়েতেও আসে নাই, বৌভাতেও আসে নাই। কারণ এখন তো ভাই বিয়ে করলো, যদি ভাই আর না দেখে এটা ভয়, এই ভয়ে সে আসে না। যাই হোক আমার ছেলেটা হয়েছে 11 মাস, তাকে দেখেও নাই, তাকে একটা কিছু দেয়ও নাই। পিসি তাই না, পিসির একটা দায়িত্ব থাকে, কিন্তু না, ভাই তো ঠিকই জানাইছে, নিমন্ত্রণ দিছে, কিন্তু তথাপি সে আসে নাই। আর কি বলে 11 মাস বয়স যখন সে যখন আসছে, তখন আমার ছেলে সকালবেলায় সকালবেলা আমি উঠান শুনতেছি, তো ওর বাবার বুকের উপরে বসে ও খেলতেছিল। 11 মাসের বাচ্চা, আপনারা ভাবেন কি বয়স, 11টা মাস, হামাগুড়ি শিখে নাই বা ডাকও শিখে নাই, বাবাও বলতে পারে না, মা মা শুধু বলে মা, তো বাবাও ভালো করে বলতে পারে না। সেই ছেলেটাকে বুকের মধ্যে বসিয়ে দিলীপ কর্মকার ঘুমাচ্ছিল। তো তখন জানালা দিয়ে মালতী, দিলীপ কর্মকারের দিদি মালতী কর্মকার সে দেখছে, দেখে বলে দেখ 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 ছেলেটা কিরকম খুব খারাপ, দেখ দেখ গুন্ডার মতন বাবাকে লাথি দিচ্ছে, ছ্যাপ দিচ্ছে, দেখ দেখ খুব খারাপ, দেখ খুব খারাপ ভাষায় আমার ছেলেটাকে গালি দিতে থাকে। তখন উঠান শুনছি আমি, তখন বললাম, একবার দুইবার তিনবার বলতে আমি বললাম ওর বয়স কত, আপনি যেগুলো বলতেছেন ওর বয়সটা কত? 11 মাসের একটা বাচ্চা ওর বাবাকে ছ্যাপ দিতেছে আর ওর বাবাকে লাথাইতেছে নাকি? ও কি আপনার ছেলের মতন বয়স হয়েছে নাকি? আপনার ছেলে তো এত বড় হওয়ার পরেও ড্রাগস খায়া হসপিটালে ভর্তি থাকে, যেটা দিলীপ কর্মকার যায় নিয়ে আপনার ছেলেকে সুস্থ করে তুলে ধুবড়ি হসপিটাল থেকে। আর ওর কি বয়স মাত্র 11 মাস, ও কি ওর বাবাকে ছ্যাপ দিতে পারে? ছ্যাপ বোঝেও আর লাথি বোঝে? এটা কেন বললাম? এটা এইটুকুন বলছি জন্য স্বপন নিজের ঘর থেকে দৌড়ে আসছে, এটাকে আগুন দিয়ে পুড়ে মার, এটাকে আগুন দিয়ে পুড়ে মার, এক্ষুনি আগুন দিয়ে পুড়ে মার, এত কথা। এটা আজকেই আগুন দিয়ে আমরা পুড়ে মারে ফেলাম, তোর তোর সংসার করা বাইর করতেছি দাঁড়া, তোর আমার সম্পত্তির উপরে বসে থেকে তোর সংসার করা বাইর করতেছি দাঁড়া, তোর আগুন দিয়ে পুড়ে মারবো। এই কথা মাত্র আমি ঝাড়ুটা হাতে ফালাই দিয়ে নিজের ঘরে যে দরজা দিয়ে সমানে কাঁপতে থাকি, যে এখন যদি আগুন সত্যি ধরে দেয় তখন কি হবে, আমার বাচ্চা ছেলেটারই কি হবে, আমারই কি হবে। আরে এটা কি সেই যুগ পাইছিস, কলিযুগের প্রথম, যে সতী নারীর গায়ে আগুন লাগাবি, যে স্বামী মারা গেছে সতী নারীকে তোরা চিতায় উঠিয়ে দিবি, সেই যুগ পাইছিস কি তোরা? হ্যাঁ ঠিক আছে, আগুন দিয়ে পুরো মারতে চাইছিস তো, বুঝতে পারবি একদিন। তো তখন আমি প্রথম থানা পাড়াতে একটা ঘরে যাই আমার ছেলেকে কোলে নিয়ে, তখন আমার স্বামীকে বলি যে এটা কি বলতেছে, বলে আমার হাজবেন্ড বলে চুপচাপ থাকো, নালে কিন্তু আগুন টাগুন ধরাই দিলে ঝামেলা হয়ে যাবে। সে তার ভাইকে বা বোনকে কোনো প্রতিবাদ করে না, সে বিন্দা চুপের মতো। বিন্দা চুপকে তাও যে বললে হয়তো একটা প্রোটেস্ট করতো, কিন্তু এ করে না, কোনো কিছু করে না। আরো ওদের কথা শুনে অন্যায় কথা শুনতেছে, যে জানতেছে যে ওরা অন্যায় করছে, তথাপি আমাকে বুকে পিঠে লাগাতে থাকতো। এই ভয়ে আমি কিছু বলি না, চুপচাপ থাকি। তো এইভাবে যে আমি পাড়াতে আমি জানাই, জানানোর পর তারা বলে থানাতে যাও, আমরা পারবো না এগুলো। তো প্রথম থানাতে আমি আমার ছেলেকে নিয়ে থানাতে গেলাম।